আমি মোহাম্মদ রাসেল রেজা, সহকারী শিক্ষক, সন্তালা তাফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। তো এখন আমরা ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নিব। ইংলিশ সেকেন্ড পেপারের আজকে আমরা শিখবো হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটা ইংলিশ সেকেন্ড পেপারে 9 নম্বর প্রশ্নে আসে। তো আমরা একটু চেষ্টা করবো ট্যাগ কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন তো আমরা জানি ইংরেজি বর্ণনা অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এর মধ্যে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব। তো আমরা প্রথমে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা আগে আমরা একটু জানার চেষ্টা করি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে বর্ণনামূলক ভার্ব, অর্থাৎ বাক্যের প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ করার সময় প্রথমে খেয়াল রাখতে হবে যে বাক্যটা কি সাহায্যকারী ভাবযুক্ত নাকি মূল ভাবযুক্ত। যদি সাহায্যকারী ভাবযুক্ত বাক্য হয়ে থাকে তাহলে আমরা একভাবে ট্যাগ করবো, আর যদি মূল ভাবযুক্ত বাক্য হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় আরেকটা নিয়মে ট্যাগ কোশ্চেন করব। তো প্রথমে আমরা সাহায্যকারী ভাবযুক্ত বাক্যকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় আমরা সেটা আগে শিখব। তো আমরা কিছু রুল আকারে একটু লিখে নিই। তো প্রথম রুলটা হচ্ছে সাহায্যকারী ভাবযুক্ত বাক্যকে সাহায্যকারী ভাবযুক্ত বাক্যকে ট্যাগ করার সময় প্রথমে তো সাহায্যকারী ভাবকে লিখতে হয় প্লাস বাক্যের মধ্যে যদি নো, নট অথবা নেভার, নো, নট অথবা নেভার, বাক্যের মধ্যে যদি নো, নট অথবা নেভার বা অন্য কোনো নাবোধক শব্দ না থাকে, অন্য কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে উক্ত সাহায্যকারী ভার্বের সাথে ভার্ব এর সাথে এন, টি বসাতে হয় প্লাস সাবজেক্টের প্লাস উক্ত বাক্যের সাবজেক্টকে বসাতে। তো এবার আমরা একটু দেখব যে সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ করার সময় প্রথমে উক্ত সাহায্যকারী ভার্বকে লিখতে হবে। এরপর বাক্যের মধ্যে যদি নো, নট, নেভার অথবা অন্য কোনো নাবোধক শব্দ না থাকে তাহলে উক্ত সাহায্যকারী ভার্বের সাথে আমরা একটা এন, টি এবং পরে সাবজেক্টটাকে উল্লেখ করব। তো আমরা কিছু উদাহরণের সাহায্যে সেটা একটু বোঝার চেষ্টা করব। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন she was busy, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ট্যাগ করতে হবে। she was busy। তো এখানে আরেকটা সেম বাক্য হতে পারে she was not busy।
এটা একটা সাহায্যকারী ভাবযুক্ত বাক্য। তো এরপরে আরেকটা বাক্য হতে পারে we should remember him। তো আমরা এখানে তিনটা বাক্য দেখতে পাচ্ছি, তিনটা বাক্য সাহায্যকারী ভাবযুক্ত বাক্য। প্রথম বাক্যের সাহায্যকারী ভাবটা হচ্ছে ওয়াজ, দ্বিতীয় বাক্যের সাহায্যকারী ভাব ওয়াজ এবং তৃতীয় বাক্যের সাহায্যকারী ভাবটা হচ্ছে শুড। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সাহায্যকারী ভাবটা আছে আমরা শূন্যস্থানে ঠিক সেই সাহায্যকারী ভাবটাকে ঢোকাবো। যেহেতু এখানে একটা ওয়াজ সাহায্যকারী ভাব আছে, সেই ওয়াজটাকে আমরা শূন্যস্থানে লিখব। এরপরে আমরা দেখব যে এই বাক্যটার ভিতরে কোনো নো, নট, নেভার বা নাবোধক শব্দ নেই। তো বাক্যটার মধ্যে নো, নট, নেভার বা অন্য কোনো নাবোধক শব্দ না থাকায় আমরা এই সাহায্যকারী ভাবটার সাথে একটা এন কমা টি লাগিয়ে দিই। আর এই বাক্যের যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে হেড। এখন এটার অ্যান্সার হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে সাধারণত ট্যাগটা হাবোধক হবে, আবার বাক্যটা যদি হাবোধক হয় তাহলে ট্যাগটা হবে নাবোধক, মানে একে অপরের বিপরীত। আবার শুনে নিই, আমাদের বাক্য এটা হাবোধক, এজন্য ট্যাগটা হয়ে গেছে নাবোধক। তো নিচে আমরা আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে আমাদের বাক্যটা দেওয়া আছে নাবোধক, সুতরাং ট্যাগটা হবে হচ্ছে হাবোধক। তো এখন বিষয়টা হলো যে এই বাক্যটাতে একটা সাহায্যকারী ভাব আছে ওয়াজ, তো ওয়াজ থাকলে আমরা সেই সাহায্যকারী ভাবটাকে উঠাবো। এরপর দেখতে পাচ্ছি বাক্যের ভিতরে নো, নট, নেভার বা অন্য কোনো সাহায্যকারী ভাবের মধ্যে নাবোধক শব্দের মধ্যে থেকে একটা হচ্ছে নট। তো নট থাকার কারণে এখানে আমরা বাক্যটাকে নেগেটিভ করব না, তো সোজা আমরা সাবজেক্টটাকে উঠাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো দ্বিতীয় আরেকটা বাক্য দেখে, এই বাক্যের ভিতরে একটা সাহায্যকারী ভাব হচ্ছে শুড। তো এই শুড সাহায্যকারী ভাব, তো আমরা সাহায্যকারী ভাবটাকে অ্যান্সারে লিখব শুড। তো এই বাক্যটার ভিতরে নো, নট, নেভার বা অন্য কোনো নাবোধক শব্দ নেই, এই জন্য আমরা এর সাথে একটা এন কমা টি লাগিয়ে দিব, আর বাক্যের সাবজেক্ট আছে উই, আমরা উই লিখে দিব, আর প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিব। তো এবার আমরা দেখে নিলাম যে সাহায্যকারী ভাবযুক্ত বাক্যগুলোকে কিভাবে ট্যাগ করতে হয়। তো আমরা এখন একটু দেখব যে মূল ভাবযুক্ত বাক্যগুলোকে আমরা কিভাবে ট্যাগ করতে পারি। তো সাহায্যকারী ভাবযুক্ত বাক্যগুলোকে সবসময় এভাবে ট্যাগ করতে হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তার ভিতরে সাহায্যকারী ভাব থাকলে আমরা এইভাবে ট্যাগ কোশ্চেনটা করব। এবার আমরা একটু মূল ভাবযুক্ত বাক্যকে কিভাবে ট্যাগ করা যায় সেটা একটু শিখে নিব। তো এখন আগে জানি নেই যে সাহায্যকারী ভাব কোনগুলো। আসলে সচরাচর ব্যবহার করা হয় এরকম সাহায্যকারী ভাবগুলো হচ্ছে বি ভার্ব আছে 8টা, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, ডু ভার্ব 3টা, ডু, ডাজ, ডিড, হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং বাকিগুলো হচ্ছে মোডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, নিডেড, ডেয়ার, মাস্ট, ওট টু, লুক ফরওয়ার্ড টু, অ্যান্ড ইউজ টু। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এগুলো বাক্যের ভিতরে থাকলে আমরা সাহায্যকারী ভার্বের নিয়ম অনুযায়ী ট্যাগটা করব। আর যদি দেখি যে বাক্যের ভিতরে এই সাহায্যকারী ভার্বের কোনোটাই নেই, তাহলে আমরা ধরে নেব বাক্যটা মূল ভাবযুক্ত বাক্য এবং মূল ভার্বের নিয়ম অনুযায়ী আমরা ট্যাগটা করব। তো মূল ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ করার নিয়মটা হচ্ছে যে রুলটা একবার লিখে দেখি। রুলটা হচ্ছে এরকম যে মূল ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল ভার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ট্যাগ করার সময় প্রথমে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নটকে বসাতে হয় প্লাস প্রদত্ত বাক্যের সাবজেক্টে বসাতে হয়। প্রদত্ত বাক্যের সাবজেক্টে বসাতে হয় প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। তো এটা হচ্ছে আমাদের মূল ভাবযুক্ত বাক্যকে ট্যাগ করার নিয়ম। তো আমরা এখানে একটা যেমনের মাধ্যমে বিষয়টা সমাধান করতে পারি। যেমন
উই হেল্প দ্য পোর। এই বাক্যটার ভিতরে কোনো সাহায্যকারী ভাব নেই। 2 নাম্বার, she she helped him। এই বাক্যে কোনো সাহায্যকারী ভাব নেই। তো এরপর আরেকটা বাক্য হতে পারে ক্রিকেট। এখানে 3টে বাক্য আছে, কোনো বাক্যতেই কোনো সাহায্যকারী ভাব নেই। সাহায্যকারী ভাব এর তালিকা থেকে কোন শব্দই বাক্যগুলোর ভিতরে না থাকায় এই 3টা বাক্যই মূল ভাবযুক্ত বাক্য। তো আমরা মূল ভাবযুক্ত বাক্যে ট্যাগ করার সময় লিখে নিয়েছি যে প্রথমে ডু নট, ডাজ নট অথবা ডিড নটকে ট্যাগে লিখতে হবে। তো আমরা এবার একটু দেখব যে এই বাক্যটার দিকে দেখা যাচ্ছে যেহেতু সাহায্যকারী ভাব নেই, সুতরাং এই জায়গাটা হয় ডু নট, না হলে ডাজ নট, না হলে ডিড নটকে লিখতে হবে। কিন্তু দেখো মূল ভাবের সাথে কোনো এস লাগানো নেই বা ইডি লাগানো নেই বা ভাবের পাস্ট ফর্ম, ভাব একদম প্রেজেন্ট ফর্ম আছে। তো প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা লিখব হচ্ছে ডু নট। প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা লিখব হচ্ছে ডু নট। আর প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে। তো দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে she helped him, তো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নেই, সুতরাং আমরা এখানে সাহায্যকারী ভাব নেই, সুতরাং আমরা এখানে হয় ডু নট, না হলে ডাজ নট, না হলে ডিড নট বসাবো। কিন্তু ভাবটা পাস্ট ফর্মে থাকার কারণে এই জায়গায় আমরা ডু নট বা ডাজ নটকে বসাতে পারছি না, অর্থাৎ এখানে ব্যবহার করতে হবে ডিড নট, কারণ এখানে ভাবটা পাস্ট ফর্মে দেওয়া আছে। আমরা লিখব হচ্ছে ডিড নট, আর she আছে তো বাক্যের সাবজেক্ট আছে she। এবার 3 নম্বর নিয়মটা দিকে দেখতে পাচ্ছি এই জায়গায় ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু সাথে একটা এস লাগানো আছে। সাধারণত এস অথবা এস লাগানো থাকলে আমরা ডু অথবা ডিড কিছু লিখতে পারবো না, লিখতে হবে হচ্ছে ডাস। এস অথবা এস লাগানো থাকলে আমরা লিখব ডাস আর এম কমা ডাজ। আর প্রদত্ত একটা সাবজেক্ট রহিম আছে, এজন্য আমরা এর পরিবর্তে লিখব হচ্ছে প্রোনাউন হচ্ছে হি লিখে দেব। এভাবে আমরা মূলভাবযুক্ত বাক্যকে ট্যাগ করতে পারি। তবে এখানে ট্যাগে বেশ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আমরা এবার এই ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে একটু কথা বলতে পারি। তো আমরা ব্যতিক্রমের মধ্যে এইভাবে আমরা মূলভাবযুক্ত বাক্য ট্যাগ করব এবং সাহায্যকারী ভাবযুক্ত ট্যাগ করব। তো ব্যতিক্রম ট্যাগগুলো আমরা একটু এখানে উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে নিড একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। যেমন she needs money, এটা একটা বাক্য। একইভাবে she needs no money। তো দুইটা বাক্য। তো এখানে দেখা যাচ্ছে এটাতেও নিড আছে, এটাতেও নিড আছে। তো এই জায়গায় যেহেতু অন্য কোনো সাহায্যকারী ভাব নেই, তাহলে এই নিডটাই হলো মূল ভাব। তো এই জায়গাটাতে আমরা মূল ভাবের নিয়ম অনুযায়ী যদি এই নিডটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু নট, পাস্ট ফর্মে থাকলে ডিড নট, আর এস লাগানো আছে এজন্য আমরা লিখব হচ্ছে ডাজ নট, আর এই জায়গায় she আছে আমরা she লিখলাম। কিন্তু এই বাক্যটাতে নিডের পরে নো থাকায় এখানে নিডটা সাহায্যকারী ভার্বের মতো কাজ করবে। তো নিডের পরে যদি আমরা কখনো দেখি যে নিডের পরে নো, নট অথবা নেভার আছে, তাহলে নিডটাকে আমরা সাহায্যকারী ভার্বের মতো করে লিখব, অর্থাৎ নিড নট শি। আর নট থাকার কারণে আমরা দিব না নিড শি। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে যদি আমাদের বাক্যের ভিতরে নিড থাকে এবং নিডের পরে নো, নট অথবা নেভার থাকে তাহলে নিডটা হবে সাহায্যকারী ভার্ব, আর যদি নিডের পরে নো, নট অথবা নেভার না থাকে তাহলে এই নিডটাই হবে হচ্ছে মূল ভার্ব। এবার আমরা সাবজেক্টের কিছু নিয়ে কথা বলবো এবার, যে সাবজেক্টগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে। যেমন যদি সাবজেক্টটা ছেলে মানুষ বা পুরুষ মানুষ বা মেয়ে মানুষ বা জড়বস্তু বোঝায়, সেক্ষেত্রে যদি একজনকে ছেলে মানুষকে বোঝায় তাদের প্রোনাউন হিসেবে আমরা হি লিখব। যদি মেয়ে মানুষ একজনকে বোঝায় তাদের প্রোনাউন হিসেবে আমরা শি লিখব। আর যদি জড়বস্তু একজনকে বোঝায়, একটা জিনিসকে বোঝায়, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে ইদ। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে
পুরুষ মানুষ যদি একাধিক বোঝায় তার জন্য দে, মেয়ে মানুষদেরকে একাধিক বোঝালে তার জন্য দে, এবং জড় বস্তু একাধিক বোঝালে তাদের প্রোনাউন আমরা দে ব্যবহার করি। তো আমরা এরকম বেশ কিছু উদাহরণ এবার একটু দেখে নেব। যেমন তুষি helps the poor. তারপরে আছে the table looks dirty. The woman came here. তো এখানে তিনটে বাক্য আছে, আমরা তিনটে একটু দেখব। তুষি হেল্পস দ্য পোর, এখানে ভাবের সাথে কিন্তু সাহায্যকারী ভাব নেই, মূল ভাব আছে, এস লাগানো আছে, তাহলে আমরা দেব হচ্ছে ডাস। আর যেহেতু এর মধ্যে নো নট নেভার বা আমাদের কোনো শব্দ নেই, এদের এর সাথে একটা এন কমা টি, আর তুষি যেহেতু মেয়ে মানুষ, একজন মেয়ে, এজন্য আমরা এর নাম দেব হচ্ছে শি। দ্য টেবিল লুকস ডার্টি, এখানে কোনো সাহায্যকারী ভাব নেই, মানে মূল ভাবযুক্ত বাক্য। আর মূল ভাবযুক্ত বাক্যকে ট্যাগ করার সময় হয় ডু নট, মানে ডাজ নট, মানে ডিড নট দিতে হয়। এস আছে, এজন্য আমরা এখানে আনবো হচ্ছে ডাজ নট, ডাজন্ট। আর টেবিল জড় বস্তু, এজন্য এদের প্রোনাউনটা হচ্ছে ইট। তো দ্য ওমেন কেম হিয়ার, তো এই জায়গাতে কোনো সাহায্যকারী ভাব নেই, ডু নট, ডাজ নট, ডিড নট দিতে হবে। কেম পাস্ট ফর্ম হওয়ার কারণে এখানে আমরা লিখব হচ্ছে ডিডন্ট। আর দ্য ওমেন একটা প্লুরাল নাম্বার, এজন্য এদের প্রোনাউন আমরা বসাবো হচ্ছে দে। তো আমরা এইভাবে সাহায্যকারী ভাবযুক্ত এবং মূল ভাবযুক্ত বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কিভাবে করা যায় সেগুলো আমরা প্র্যাকটিস করব, এবং সেই সাথে বেশ কিছু উদাহরণ নিয়ে আমরা কথা বলব। তো খোদা হাফেজ, আজকের মতো এখানে শেষ।